আচ্ছা, ওকে, দেখেন তাহলে আমাদের আজকের টপিকটা হচ্ছে যে ইন্টারাপশন অফ লো ম্যাগনেটিক কারেন্ট, কারেন্ট চপিং। এটার জন্য আপনারা একটু পিছনে ফিরতে হবে। এই জিনিসটা বোঝার জন্য আপনাদের আজকের টপিকটা শুরু হচ্ছে যে 20 নাম্বার পেজ থেকে, কিন্তু এটা বোঝার জন্য আমাদের একটু পিছনের দিকে ফিরতে হবে। জাস্ট হচ্ছে একটা সার্কিট আমাদের শিখে আসতে হবে। এটা হচ্ছে সেই 17 নম্বর পেজ। 17 নম্বর পেজ দিয়ে আপনারা একটু লিখবেন যে রেজিস্ট্যান্স সুইচিং, ড্যাম্পিং অফ টিআরভি আর ওপেনিং রেজ। আপনারা জাস্ট এই রেজিস্ট্যান্স সুইচিং এতটুকু লিখলেই হবে। এতটুকু লিখে আপনারা খাতায় এই সার্কিটটা একটু ড্র করেন। এটা আমি একটু বোর্ডে ড্র করতেছি। হ্যাঁ, 20 বুঝতে হলে 17টা পড়ে আসতে হবে, কারণ হচ্ছে আমরা যেহেতু একটু স্কিপ করে করে পড়তেছি। আচ্ছা, এই সার্কিট আপনাদের ড্র করার দরকার নাই, আমি যে সার্কিটটা ড্র করতেছি সেটা একটু ড্র করেন খাতায়। আচ্ছা, আপাতত অতটুকুই লেখেন। হ্যাঁ, এটা আঁকেন, বোর্ডের ছবিটা আঁকেন। এটা আঁকা বললে আমরা আরেকবার একটু পিছনে ফিরে যাব, যেহেতু লাস্টের অনলাইন ক্লাসটা কেউ করেন নাই। একটা জিনিস একটু রিভিউ করে আসে লাস্ট ক্লাস থেকে, তারপর আমি এখানে আসতে হবে। দেখেন যে এই ছবিটা, এটা আপনাদের যে পেজগুলোর নাম্বার বলে দিছি সেখানে আছে। এখানে বোঝাচ্ছে যে একটা জেনারেটরের 3টা টার্মিনাল শর্ট হয়ে গেছে, সো এখানে একটা ফল্ট হয়েছে। ফল্ট হওয়ার পরে কারেন্টটা দেখেন, কারেন্টটা দেখতে এখানে 3 ফেজ না, জাস্ট একটা ফেজ ওয়াই ফেজ নিয়ে, ওয়াই কারেন্টটা নিয়ে, মানে ওয়াই ফেজের এই ফেজের ফল্ট কারেন্টটা নিয়ে আমরা যদি ছবি আঁকি তাহলে এটা এরকম দেখব। আর যদি ওয়াই ফেজের ভোল্টেজ, মানে সার্কিট ব্রেকারের অ্যাক্রসের ভোল্টেজটা ভি ওয়াই, সেটা দেখি, সেটা এরকম দেখব। এখন দেখেন যে প্রথমের যে হলুদ রঙের ডট ডট লাইনটা, এর আগের যেই পোর্শনটা, এটা হচ্ছে আমাদের সাবট্রানজিয়েন্ট পিরিয়ড। এই সাবট্রানজিয়েন্ট পিরিয়ডটা আপনারা এর আগে যখন এই পেজটারও আমি বলে দিছি, দেখেন এই পেজটাতে ফল্ট ট্রানজিয়েন্ট কন্ডিশনের কারেন্টটাকে 3 ভাগে ভাগ করা যায় সময়টাকে। প্রথমটুকু হচ্ছে সাবট্রানজিয়েন্ট পিরিয়ড, তারপরটা হচ্ছে ট্রানজিয়েন্ট পিরিয়ড। ফল্ট শেষ হওয়ার পরে যেই অবস্থাটা আসে তাকে বলা হয় স্টেডি স্টেট পিরিয়ড। তাহলে দেখেন যে এখানে আমাদের 3 ভাগে যদি আমরা ভাগ করি, এই এতটুক এখান থেকে এতটুক পর্যন্ত, যে এতটুক পর্যন্ত যে সময়টা, তাকে কি আমরা বলি? সাবট্রানজিয়েন্ট পিরিয়ড। তারপর এখান থেকে এতটুক পর্যন্ত কি সময়টাকে কি বলি? ট্রানজিয়েন্ট পিরিয়ড। আর ফল্ট ক্লিয়ার হওয়ার পরে এখানে যে অবস্থাটা তাকে বলা হয় এসটিডি স্টেট পিরিয়ড, পূর্ব অবস্থায় যে ফিরে গেছে। তাহলে দেখেন যে এইখানের কারেন্টটা একটু দেখেন ম্যাগনিটিউডটা সবচেয়ে বেশি, ম্যাগনিটিউড সবচেয়ে বেশি। ট্রানজিয়েন্ট পিরিয়ড, এটা উপরে আমি লিখেও রাখি যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়। এটা হলো সাবট্রানজিয়েন্ট, এটা হলো ট্রানজিয়েন্ট, আর এটা হলো স্টেডি স্টেট পিরিয়ড। সাবট্রানজিয়েন্ট পিরিয়ডে দেখেন কারেন্টটার ম্যাগনিটিউড সবচেয়ে বেশি। তারপর ট্রানজিয়েন্ট পিরিয়ডটা কিছুটা কমে গেছে, আর স্টেডি স্টেট পিরিয়ডটায় আবার ফলটা ক্লিয়ার হয়ে আগের মতো অবস্থায় চলে গেছে। এখন দেখেন যে ভোল্টেজটা দেখতে এরকম কেন? ভোল্টেজটা সাবট্রানজিয়েন্ট পিরিয়ডের ভোল্টেজটা 0 অবস্থায় আছে কেন? যেহেতু কারেন্ট অনেক বেশি, ভোল্টেজটা 0 আছে কেন সেটা হইলে আমি যদি একটা সার্কিট ড্র করি তখন আপনারা বুঝতে পারবেন। ধরেন এটা হচ্ছে সেই আমাদের জেনারেটর, যেটা সোর্স, এটা হচ্ছে আমাদের সেই ব্রেকারটা, এটা ধরেন একটা লোড আছে, এখানে ওদিকে একটা লোড আছে। প্রথমে যখন ফল্টটা হলো তখন এই যে এতটুক সময়
আপনারা হচ্ছে যখন ওই মেকিং কারেন্ট এবং ব্রেকিং কারেন্ট আপনারা পড়বেন তখন দেখবেন যে সাবট্রানজিয়েন্ট পিরিয়ডটা যখন থাকে তখনও ব্রেকারটা অন হইতে পারে না। সাবট্রানজিয়েন্ট পিরিয়ড ব্রেকারটা অন হইতেও তো কিছু সময় লাগবে, ফল্ট হলো, ফল্টটা সেন্স করলো, ফল্টটা ক্লিয়ার করার জন্য ব্রেকারকে অন হইতেও তো কিছুটা সময় লাগবে। এই সময়টুকু হচ্ছে সাবট্রানজিয়েন্ট পিরিয়ডের সময়। এই সময়টায় ব্রেকারটা এই অবস্থায় থাকবে না, ক্লোজ অবস্থায় থাকবে না। তখন কি ব্রেকারটা অন হয়েছে? তখনও না, তখনও কিন্তু অন হয়নি। যদি ব্রেকার এরকম ক্লোজ অবস্থায় থাকে, এই ব্রেকারের এই যে রেজিস্ট্যান্সটা কত আমাকে বলেন তো? ব্রেকারটা যদি ক্লোজ অবস্থায় থাকে তাহলে এর অ্যাক্রসে রেজিস্ট্যান্সটা কত হবে? একটা কন্ডাক্টর পাথ যে মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে তার আইডিয়াল অবস্থায় রেজিস্ট্যান্স জিরো না? হ্যাঁ, রেজিস্ট্যান্স জিরো। তাহলে এই অবস্থায় রেজিস্ট্যান্সটা জিরো না? এখন যদি আপনি ভোল্টেজ মাপেন ভি ইকুয়ালস টু আইআর না? আরটা এখানে জিরো হলে ভি জিরো হয়ে যাবে না? তাহলে দেখেন এই জন্য এই জায়গাটার ভোল্টেজটা জিরো অবস্থায় আছে। বোঝা গেছে? কি বোঝা গেল? আচ্ছা, এবার সাবট্রানজিয়েন্ট পিরিয়ডের পরে ট্রানজিয়েন্ট পিরিয়ড নিয়ে আমাদের কাজ। এই ট্রানজিয়েন্ট পিরিয়ডে দেখেন যে ভোল্টেজটা প্রথমে একটু বাড়ছে, পরের সাইকেলে আরেকটু বাড়ছে, 3 নম্বর সাইকেলে আরও বাড়ছে। এটা বোঝার জন্য আমাদের দেখেন যে আমরা কিভাবে করি। প্রথমে আমরা এই ট্রানজিয়েন্ট পিরিয়ডে এটাকে আমরা দেব হচ্ছে 1 নাম্বার অবস্থা, এটা হচ্ছে 2 নাম্বার অবস্থা। এটা কি ভোল্টেজটা কি নির্দেশ করতেছে বলেন তো? সার্কিট ব্রেকারের অ্যাক্রসের ভোল্টেজ, তাই না? ভিওয়াই, ভিওয়াইটা কোথায়? এইখানে, তাই না? সার্কিট ব্রেকারে অ্যাক্রসের ভোল্টেজটা। আর এটা হচ্ছে 3 নাম্বার পজিশনের তার ভোল্টেজটা। তাহলে দেখেন যে 1 নাম্বার যে পজিশনটা, সেই পজিশনটা হচ্ছে ব্রেকারটা মাত্র খুলছে, তাই না? ব্রেকারটা খুলে এই অবস্থায় আসছে। 2 নাম্বার পজিশনটা হচ্ছে ব্রেকারটা আরেকটু গ্যাপ পাইছে, আর 3 নাম্বার হচ্ছে সর্বোচ্চ গ্যাপ পাইছে। তাহলে নিচের এটা হচ্ছে সেই 1 নাম্বার পজিশন, এটা হচ্ছে সেই 2 নাম্বার পজিশন। আপনাদেরকে আসলে লাস্ট ক্লাসটাই আবার করাইতেছি, কারণ হচ্ছে এটা না পড়ে কারেন্ট শপিং আমি বুঝাইতে পারতাম না। লাস্ট ক্লাসটাই আরেকবার রিভিউ করাইতেছি এটা, তারপরে হচ্ছে আমরা কারেন্ট শপিংয়ে যাব। আচ্ছা, 1 নাম্বার পজিশনে দেখেন যে এখানে যেটা, এটা হলো কি সার্কিট ব্রেকারের ফিক্সড কন্ট্যাক্টটা, আর এটা হচ্ছে মুভিং কন্ট্যাক্টটা, তাই না? 1 নাম্বার পজিশনের ফিক্সড কন্ট্যাক্ট থেকে মুভিং কন্ট্যাক্টের দূরত্বটা সবচেয়ে কম না? এবং দূরত্বের সাথে রেজিস্ট্যান্সের একটা সম্পর্ক আছে, আপনারা জানেন না? সমানুপাতিক না, সমানুপাতিক। মানে দূরত্ব যত বাড়বে রেজিস্ট্যান্স তত বাড়বে, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে 1 নাম্বার পজিশনের হলো রেজিস্ট্যান্সটা সবচেয়ে কম। তখন আমরা যদি একটু লিখি যে 1 নাম্বারটার রেজিস্ট্যান্স হচ্ছে R1, 2 নাম্বার রেজিস্ট্যান্সটা হচ্ছে R2, আর 3 নাম্বারটা হচ্ছে জায়গাটা ছোটো, এই জন্য লিখাও ভালো হচ্ছে না, ছোটো ছোটো করে লিখি একটু। 1 নাম্বারটা ধরেন R1, 2 নাম্বারটার পজিশন R2, 3 নাম্বারটার পজিশন R3। তাহলে 1 নাম্বার পজিশনের রেজিস্ট্যান্সটা কি ছোটো হবে না বড় হবে? সবচেয়ে ছোটো হবে। তাহলে R1-এর চেয়ে তাহলে R2টা একটু বড় হবে, R2-এর চেয়ে R3 সবচেয়ে বড় হবে। তাহলে এটা একটা সিরিজ সার্কিট না? সেম কারেন্টই যাবে না এই রেজিস্ট্যান্সগুলোর মধ্য দিয়ে? সেম কারেন্ট ধরেন I গেল, R1 গেল, এখানে সেম কারেন্টই যাবে R2। তাহলে কোথায় ভোল্টেজ ড্রপ সবচেয়ে বেশি হবে আর কোথায় সবচেয়ে কম হবে? হ্যাঁ, R3-তে ভোল্টেজ ড্রপটা সবচেয়ে বেশি হবে এবং R1-এ কম হবে। তাই হয়েছে এখানে দেখেন যে 1 নাম্বার পজিশনে R1 যেটা, তার ভোল্টেজ ড্রপটা সবচেয়ে কম হয়েছে, এবং 3 নাম্বার পজিশনের ভোল্টেজের মান, রেজিস্ট্যান্সের মানটা বড় হয়, R3টা সবচেয়ে বড় হয়েছে। বোঝা গেল? এরপরে আর 3টা পয়েন্ট বোঝানোর জন্য বলছি, 3টা পয়েন্টই যে থাকবে তা না। না না, ওই 3টা পয়েন্ট জাস্ট এখানে মানে নর্মাল কেসটা কি হয় সেটা বোঝানোর। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা পড়া যাই। আচ্ছা, এরপরে দেখেন যে ছবিটার দিকে খেয়াল করেন, এই যে এই পজিশনটাতে আমাদের কি পিরিয়ড শেষ হয়ে গেল বলেন তো? ট্রানজিয়েন্ট পিরিয়ড শেষ হয়ে গেল। ট্রানজিয়েন্ট পিরিয়ডের পরে কি শুরু হবে? স্টেডি স্টেট পিরিয়ড। স্টেডি স্টেট মানে হচ্ছে সেখানে কোনো ফল্ট নাই, মানে ফল্ট ক্লিয়ার করে আগের অবস্থায় চলে গেছে, এবং কারেন্টটাও দেখেন সুন্দর মতো একটা শেপে কারেন্টটা আসছে। কিন্তু দেখেন সমস্যা হচ্ছে যে যখনই আমাদের সার্কিটটা যখন আমরা ব্রেক করে রাখছিলাম,
এবং ফল্টটাকে ক্লিয়ার করছিলাম। এই পয়েন্টে দেখেন যদিও কারেন্টটা সুন্দর মতো সাইনোসয়েডাল একটা ওয়েভ পাচ্ছি, কিন্তু ভোল্টেজটা প্রথম সাইকেলের অর্ধেক সাইকেলে একটা ট্রানজিয়েন্ট কন্ডিশন দেখাচ্ছে বা একটা ফল্ট আছে এরকম একটা অবস্থা দেখাচ্ছে। এই ব্যাপারটাকেই বলা হচ্ছে ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ বা টিআরভি। এর পরবর্তী যে বিভিন্ন টিআরভি দিয়ে আমি পড়াবো যখন। আর এর আরেকটা নাম হচ্ছে রিস্ট্রাইকিং ভোল্টেজ। এই ভোল্টেজটা করে কি, যে ফল্ট ক্লিয়ার হওয়ার পরেও সার্কিট ব্রেকারটা যে ব্রেক করে রাখছে সেখানের বাতাসটাকে আয়োনাইজড করে আবার স্পার্ক ক্রিয়েট করে আর্কের তৈরি করে। এই আর্ক তৈরি হওয়ার জন্য খুব কম সময়ের জন্য আমরা একটা এইরকম পিক দেখতে পারি, স্পাইক দেখতে পারি। এটা হলো নর্মাল কন্ডিশনে দেখবো না, ফল্ট ক্লিয়ার করার পরে আমাদের একটা কন্ডিশন এই অবস্থায় আমরা দেখতে পাবো। তাহলে এই ব্যাপারটাকে বলা হচ্ছে রিস্ট্রাইকিং ভোল্টেজ বা ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ। রিস্ট্রাইক বলতে কি বোঝায়? রিস্ট্রাইক বা পুনরায় স্ট্রাইক করা, তাই না? মানে আর্ককে যে ভোল্টেজটা পুনরায় নিয়ে আসবে বা স্ট্রাইক করবে সেটাকে বলা হয় রিস্ট্রাইকিং ভোল্টেজ। আর এর আরেকটা নাম হচ্ছে ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ। না, এই সার্কিটটার কথা বলতেছেন এটা না, ওটা হচ্ছে পরে, ওটা হলো আমরা যা পড়তে চাই তারও অনেক পরের পড়া, কিন্তু এই জিনিস না বুঝে এখানে আমি আসতে পারতেছি না। হ্যাঁ, না না, ব্যাপারটা হচ্ছে দেখেন এই পজিশনে আমরা আমরা কেন এই অবস্থাটা হইল সেটা আমরা এখন পড়ব, একটু পরে পড়ব। তারও সেটা পড়ার পরেও আমরা এখানে আসবো, এই জন্য আমরা একটু ধাপে ধাপে আসতেছি। এখন কেন হলো এই জায়গাটা, এটার কারণের জন্য আমি আপনাদেরকে পড়তে বলছি এই যে ইফেক্ট অফ পাওয়ার ফ্যাক্টর অন টিআরভি। মানে ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ বা রিস্ট্রাইকিং ভোল্টেজটা কেন হয় সেটা হচ্ছে ব্যাখ্যায় এখানে আছে। ওইটা বুঝাইলাম কেন, মানে একটা হলো জিনিস তার একটা কারণ থাকতে হবে, সেই কারণটা আমরা এখন আসবো একটু পরে, ক্লিয়ার করে আসি। যেহেতু আগের ক্লাসটাই রিভিউ করা হচ্ছে, ভালো মতোই ক্লিয়ার করে আসি। আচ্ছা, এখন দেখেন যে এই কারেন্টটা এবং এই ভোল্টেজটা আমরা যদি একটা আরেকটার উপরে বসাই তাহলে হচ্ছে আমরা এই ছবিটা দেখতে পারবো। বুঝতে পারছেন? দেখেন যে এটা আমি যদি ছোট করি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন যে এই নীল কালারের ডট ডট লাইনটার উপরে জাস্ট হচ্ছে এই ট্রানজিয়েন্ট পিরিয়ডের কারেন্টটাকে যদি আমরা নিয়ে আসি তাহলে নিচের ছবিটা এমন দেখতে পারবো। যদি এই দুইটা একটা আরেকটার উপরে আপতিত হয় তাহলে হচ্ছে এটা দেখতে পারবো। এখান থেকে রিস্ট্রাইকিং ভোল্টেজটা আমরা এখানে দেখতে পারতেছি, যেটা হচ্ছে আমরা এখানে দেখতে পারতাম। এটা একটু দেখে নেবেন। এরপরে আমরা আসবো যে এই রিস্ট্রাইকিং ভোল্টেজটা কেন হয় সেটার ব্যাখ্যা হচ্ছে এটা, ইফেক্ট অফ পাওয়ার ফ্যাক্টর অন ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ। এখন দেখেন যে এর আগে আমি কিছু জিনিস বলে নিই যে এই কারেন্টটা হচ্ছে ফল্ট একটা কারেন্ট, তাই না? ফল্ট কারেন্ট এটা, তাই না? এটা হচ্ছে ফল্ট কারেন্ট। ক্লিয়ার হওয়ার পরে এটা স্টেডি স্টেট পিরিয়ডে চলে আসার পরে এটা আবার ন্যাচারাল কারেন্টে আসছে। এবং এই ভোল্টেজটার নাম একটা স্পেসিফিক নাম আছে, এটার নাম হচ্ছে আর্ক ভোল্টেজ। কারণ হচ্ছে এটা ওই যে সার্কিট ব্রেকারের বিভিন্ন পজিশনে আর্ক ক্রিয়েট হওয়ার মাধ্যমে এই ভোল্টেজটা ড্রপ হয়। বুঝে গেছে? আপনাদের তো একটা কোশ্চেন আমাকে করা উচিত ছিল ওই জায়গায়, যে সার্কিটটা যখন ব্রেক হয়ে যায় 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন, 3 নম্বর পজিশন আমি দিয়ে দেখাচ্ছি, তখন তো কারেন্টটা জিরো হওয়ার কথা, তখন এই IR1 এই ভোল্টেজ ড্রপটা তখন কেমনে আমরা দেখতেছি? এই কোশ্চেনটা কিন্তু কখন করা উচিত ছিল আমাকে। সার্কিটটা ব্রেক হয়ে গেছে, তারপরেও আমরা ভোল্টেজ, কারেন্টই তো সেখানে জিরো, রেজিস্ট্যান্স বাড়তেছে ঠিক আছে, তাহলে ভোল্টেজ ড্রপটা আমি কোথা থেকে পাবো? ওই যে বললাম ভোল্টেজটার নাম হচ্ছে আর্ক ভোল্টেজ। আর্ক ভোল্টেজ হচ্ছে ওই যে কারেন্টটা যায় সেই কারেন্টটা হচ্ছে সার্কিট ব্রেকারের মধ্যে যে এয়ার গ্যাপটা তাকে আয়োনাইজড করে দেয় এবং আয়োনাইজড করার মাধ্যমে একটা ভার্চুয়াল ও পথ তৈরি করে কারেন্টটা প্রবাহিত হওয়ার জন্য। এজন্য এই ভোল্টেজটাকে বলা হয় আর্ক ভোল্টেজ। আচ্ছা, এরপরে আসেন এই যে এই জায়গাটায় আসেন, এই যে দেখেন এখন যেই আর্ক ভোল্টেজটার কথা বললাম সেটা হচ্ছে আমি রেড কালার দিয়ে এখানে দেখানো হয়েছে। তারপর হচ্ছে যেই ফল্ট কারেন্টের কথা বললাম তার আরেকটা নাম হচ্ছে আর্ক কারেন্ট, সেটা হচ্ছে এই সবুজ কালার দিয়ে দেখানো হয়েছে। আর দেখেন সিস্টেম ভোল্টেজ যেটা হচ্ছে আমাদের
জেনারেটরটা যে ভোল্টেজটাকে উৎপন্ন করতেছে সেটা হচ্ছে নীল কালারের ডট ডট লাইন দিয়ে দেখানো হয়েছে। আর্ক বলতে স্পার্ক, স্পার্কটারই নাম আপনি আর্ক বলতে পারেন। এখন আমরা কি পড়তেছি যে ওই যে রিস্ট্রাইকিং ভোল্টেজটা কেন উৎপন্ন হইলো, তার পিছনে পাওয়ার ফ্যাক্টরের একটা ভূমিকা আছে। এই জন্য দেখেন যে টপিকটার নামই হচ্ছে আমাদের ইফেক্ট অফ পাওয়ার ফ্যাক্টর অন টিআরভি। এই ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ বা রিস্ট্রাইকিং ভোল্টেজটা যে ক্রিয়েট হলো তার পিছনে পাওয়ার ফ্যাক্টরের ভূমিকাটা আমরা এখন দেখব। দেখেন যে এই ছবিটা দেখে কি আপনাদের কিছু মনে পড়ে, এটা কি তিনটা আমরা ওয়েভ দেখতে পারতেছি, তিনটা কি একই ফেজে আছে না? কোনোটা কি একটু আগে জিরো ক্রস করছে, কোনোটা কি একটু পরে জিরো ক্রস করছে, এরকম আছে? কোনোটা কি লিডিং ল্যাগিংয়ে আছে? এটা কিন্তু একসাথে জিরো ক্রস করছে বা একই অবস্থায় আছে। তাহলে এই অবস্থাটাকে আমরা কি বলতে পারি? ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। আপনাদের মনে আছে এগুলা? ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, লিডিং পাওয়ার ফ্যাক্টর, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এখন আমরা ওই জায়গাটায় আছি যে যদি আমাদের লোডটা রেজিস্টিভ লোড হয় তাহলে পাওয়ার ফ্যাক্টরটা কত হয় বলেন তো? ইউনিটি, হ্যাঁ না? আর যদি ল্যাগিং লোড হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর ইন্ডাকটিভের জন্য পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং। এগুলো ধারণা আছে সবার? আচ্ছা, ওকে। তাহলে এই সিস্টেমটা হচ্ছে যদি আমাদের লোডটা রেজিস্টিভ হয়, দেখেন নিচে লেখা আছে এই যে রেজিস্টিভ, লোডটা যদি রেজিস্টিভ হয় তখন পাওয়ার ফ্যাক্টরটা ইউনিটি হয়। ইউনিটি পাওয়ার মানে পাওয়ার ফ্যাক্টরটা আসলে মানে কি? কস থিটা না? ভোল্টেজ এবং কারেন্টের মাঝে কস জিরোর মান 1, এই 1-এর জন্য পাওয়ার ফ্যাক্টরটাকে ইউনিটি বলা হচ্ছে। আর জিরোর মানে কি? কারেন্ট, ধরেন কারেন্টের কার্ভ হচ্ছে এটা, ভোল্টেজের কার্ভ হচ্ছে এটা, তাহলে এইটার মধ্যে কোনো অ্যাঙ্গেল বা কোণের ডিফারেন্সটা কত? জিরো না? জিরোর জন্য এখানে আমরা বলতে পারি না যে এটা একটা রেজিস্টিভ লোডে আছে, কারণ রেজিস্ট্যান্সের মধ্যে কি কোনো পোলারিটি আছে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে ডিফারেন্ট করার জন্য? কি আবার যদি হচ্ছে যে পাওয়ার ফ্যাক্টরটা যদি কারেন্টটা ভোল্টেজটা এখানে থাকে, কারেন্টটা এইটাকে কি বলে? কারেন্টটা কি ল্যাগ করে না? ল্যাগ করে, তার মানে হলো এটা হলো ইন্ডাকটিভ, লোডটা হচ্ছে ইন্ডাকটিভ, আর পাওয়ার ফ্যাক্টরটা কি হবে? ল্যাগিং, তাই না? আর এটা হলো ভোল্টেজ আর উপরে কারেন্ট, এটা হচ্ছে লিডিং, কারেন্টটা লিড করতেছে, তাহলে লোডটা হবে ক্যাপাসিটিভ লোড। আমাদের কাজ হচ্ছে এখন এটা নিয়ে এবং এটা নিয়ে, এটা পাওয়ার ফ্যাক্টরের উপরে আমাদের ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ টিআরভি কেন উৎপন্ন হয় আমরা এটার মাধ্যমে বুঝতে পারবো। আচ্ছা, ওকে। দেখেন এখন এই যে এখন দেখতে পারতেছেন ভোল্টেজ এবং কারেন্ট একই সাথে আছে না? তাহলে এটা সেম ফেজে আছে, তাহলে লোডটা রেজিস্টিভ আমরা বলতে পারি না, এবং পাওয়ার ফ্যাক্টরটা ইউনিটিতে আছে। তাহলে ধরেন যে এখানে আমাদের এই রিকভারি ভোল্টেজটা এখান থেকে শুরু, এটা হলো রিকভারি ভোল্টেজটা, তাহলে এটা শুরু হয়েছে এখান থেকে না? তার মানে এখানে আমরা ফল্ট ক্লিয়ার করে দিয়েছি বলতে পারবো না? মানে এখনও ক্লিয়ার হচ্ছেন কি না আমি জানি না। এই যে এতটুকু পিরিয়ড কিন্তু আমাদের কি ছিল, এর আগের পিরিয়ডটা ট্রানজিয়েন্ট পিরিয়ড, এবং এখান থেকে কি শুরু হচ্ছে? স্টেডি স্টেট পিরিয়ড, তাই না? তাহলে হ্যাঁ, এটাই দেখেন এই পর্যন্ত যে আমাদের অবস্থাটা, সেখানে দেখেন যে এখানে যদি আমরা ফল্টটাকে ক্লিয়ার করে দেই তাহলে কি নতুন করে কোনো আর ভোল্টেজ আছে যে ভোল্টেজটা ব্রেকারের মধ্যে বাতাসটাকে আবার আয়নিত করে দিতে পারে? কারণ এখানে তো ভোল্টেজ কারেন্ট সবই জিরো হয়ে গেছে, এই জায়গায় তো নতুন কোনো কিছু নাই। এবং এর পরে থেকেই দেখেন আবার সুন্দর মতো ফল্টটা ক্লিয়ার হয়ে পুনরায় আগের ভোল্টেজটা চলে আসতেছে। কিন্তু আমরা এখন যদি নিচে যাই, আমাদের যে জিনিস নিয়ে কাজ, আমাদের যেহেতু বেশিরভাগ লোডই হচ্ছে ইন্ডাকটিভ লোড, তাই না? এবং ইন্ডাকটিভ লোডে আমরা কি বলছি যে কারেন্টটা ল্যাগ করে, তাই না? ল্যাগ করে কারেন্টটা। এখন আপনারা ওই ছবি দিয়ে জানেন হচ্ছে কে ল্যাগ করে, কে লিড করে। সাইনোসাইডাল ওয়েভ দিয়ে কীভাবে বুঝবেন যে কে ল্যাগ করে, লিড করে? এটা কি জানেন আপনারা? সাইনোসাইডাল ওয়েভ দিয়ে যদি জানতে চান তাহলে হচ্ছে এই ছবিটাকে আমরা এখন জাস্ট ওয়েভ আকারে দেখব। এটা হচ্ছে আমরা একটা সাইনোসাইডাল ওয়েভ আঁকলাম। দেখেন এই যে এটা হলো আমরা 1 নাম্বার কার্ভ দিলাম, এটা 2 নাম্বার কার্ভ দিলাম, কোনটা লিডিং কোনটা ল্যাগিং বলতে পারবেন কেউ? ভেরি গুড, 1 নাম্বার হচ্ছে লিডিং, কারণ হচ্ছে 1 নাম্বার আগে জিরো ক্রস করছে, 2 নাম্বারটা এরপর এতটুকু সময় পরে যে শুরু হয়েছে। বুঝতে পারছেন যারা আছেন এখানে?
এই পিছনে আপনারা বুঝতে পারছেন? 1 নম্বরটা হচ্ছে শুরু হয়েছে দেখেন এখান থেকে শুরু হয়েছে সে এই পজিশন থেকে, আর 2 নম্বরটা এতটুকু সময় পরে গিয়ে, তার মানে আমরা কি বলবো, যেই কার্ভটা একটু ডানে মুভ করা থাকে সে ল্যাগ করতেছে, তাই না? কারণ আমরা এই ছবি মানে সহজ ভাষায় বোঝানোর জন্য এখন দেখেন যে হ্যাঁ, এখন দেখেন যে এটা ডট ডট দিয়ে আমরা সিস্টেম ভোল্টেজ বোঝাচ্ছি, বা ওই যে জেনারেটরটা যে ভোল্টেজ উৎপন্ন হচ্ছে সেটা বোঝাচ্ছি, আর এটা হচ্ছে সেই ফল্ট কারেন্ট এবং ফল্ট ভোল্টেজ বোঝাচ্ছি। তাহলে কোনটা লিড করতেছে আর কোনটা ল্যাগ করতেছে? রেড কালারটা ল্যাগ করতেছে, মানে সিস্টেমটা হচ্ছে ইন্ডাকটিভ, তাই না? কারেন্টটা ল্যাগ করতেছে, সিস্টেমটা ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ নেচারের জন্য দেখেন নিচে যে ইন্ডাকটিভ লেখা হয়েছে, এবং পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে, না এটা ভুল আছে, 0 পাওয়ার ফ্যাক্টর হবে না, এটা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হবে, এটা ভুলে 0 লিখছে এরা, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হবে। এবং আগের চিত্রটার সাথে এটার পার্থক্যটা কোথায় এখন দেখেন, এই পজিশনে যখন ফল্টকে ক্লিয়ার করা হয়েছে নতুন কোনো ভোল্টেজ ছিল না, কিন্তু এখানে একটা ফেজ ডিফারেন্সের জন্য যখন ফল্ট কারেন্ট এবং ফল্ট ভোল্টেজটাকে আমরা ক্লিয়ার করে 0-তে নিয়ে আসছি, তখন আবার সিস্টেম ভোল্টেজটা ম্যাক্সিমাম একটা মান দেখাচ্ছে। এই মানটার জন্যই সার্কিট ব্রেকারের মধ্যে গ্যাপটা, মধ্যে যে বাতাসটা আছে সেটা আয়োনাইজড হয়ে নতুন একটা আর্ক ক্রিয়েট করে, যার কারণে এরকম আমরা একটা স্পাইক দেখতে পারি। বোঝা গেছে? রিস্ট্রাইকিং ভোল্টেজ বা ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ, বাতাস থাকতে পারে, ওয়েল সার্কিট ব্রেকারে ওয়েল থাকতে পারে, SF6-এ SF6 থাকতে পারে। এই জন্য এখানে হচ্ছে আমরা স্পাইক দেখতে পাচ্ছি। ফল্টটা ক্লিয়ার করে দেওয়ার জন্য আমরা কেন একটা স্পাইক দেখতে পারি, তার সাথে পাওয়ার ফ্যাক্টরের সম্পর্কটা আপনারা বুঝতে পারছেন? পাওয়ার ফ্যাক্টর আর এই যে টিআরভির ফুল মিনিং কি বলেন তো? ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ। আর এর আরেক নাম কি, অপর নাম কি? রিস্ট্রাইকিং ভোল্টেজ। দুইটাই মাথায় রাখবেন, কোশ্চেনে যে কোনো একটা দিয়ে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে হ্যাঁ, মানে এই ছবির সাথে এই ছবিটা হচ্ছে আপনার ফেজর ডায়াগ্রাম। ফেজর বলতে বোঝাচ্ছে হলো তার একটা মান থাকবে আর একটা অ্যাঙ্গেল থাকবে, আর ওখানে হচ্ছে সাইনুসয়েডাল, ওটার সময়ের সাথে পরিবর্তনটা আপনি দেখতে পারতেছেন। এটা হচ্ছে জাস্ট ওইটার যদি কোনো একটা মুমেন্টের কোনো একটা সময়ের আপনি ছবি দেখতে চান তাহলে এটা জাস্ট অ্যাঙ্গেলটা কত ডিফারেন্ট সেটা দেখার জন্য, কিন্তু ওটা হচ্ছে সময়ের সাথে সাথে কিভাবে আপনার পরিবর্তন হইতেছে সেটার জন্য দেখার জন্য এটা রিস্ট্রাইকিং ভোল্টেজ। এই যে এখানে সব দেয়া আছে, আপনার একটু ওই যে কত কত পেজ পড়তে হবে সেটা লিখে রাখছেন না, সেই জায়গায় এই যে রিস্ট্রাইকিং ভোল্টেজ, এটা আরেক নাম হচ্ছে ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ। তাহলে আপনারা বলতে পারবেন না যে এই জায়গায় আমাদের ফলটাকে ক্লিয়ার করার পরেও কেন স্পাইক চলে আসছে? পাওয়ার ফ্যাক্টরের জন্য, ইন্ডাকটিভ পাওয়ার ফ্যাক্টরের জন্য। সেটা হচ্ছে আমাদের ব্যাখ্যাটা আমরা এখানে দিয়ে ফেলছি। সো এইটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে এই পর্যন্ত পড়ছিলাম। এখন আজকের পড়ার জন্য আমরা এখন আসব কত পেজ বলছি আমি বলুন তো? 17 নম্বর পেজ বলছি না? 20 নাম্বার তো পড়বেন, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড কোথা থেকে? 17 থেকে শুরু হয়েছে বলছি না? রেজিস্টিভ সুইচিং থেকে আমরা শুরু করছি। দেখেন যে এই ছবিটায় আগে হচ্ছে এই যে রেজিস্ট্যান্সটা আছে সেটা ভুলে যান, এই রেজিস্ট্যান্সটা আছে ভুলে যান, বোর্ডেরটার দিকেও পরে তাকাবেন, জাস্ট হচ্ছে এই সার্কিটটাই দেখেন, জাস্ট এখন রেজিস্ট্যান্স নাই হিসেবে দেখেন। এখানে কি হচ্ছে ছবি দেখে আপনারা দেখেন যে একটা ফল্ট হচ্ছে, এখানে ফল্ট হওয়ার পরে ব্রেকারটা খুলে গেছে, ট্রিপ করে গেছে। তারপরে দেখেন কি হচ্ছে যে আপনারা কি জানেন যে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর যে এনার্জি স্টোর করে রাখতে পারে? সবাই জানেন তো, তাই না? এনার্জি স্টোর করার পরিমাণটা ইন্ডাক্টরের জন্য হচ্ছে ½ Li², তাই না? ½ L হচ্ছে তার ইন্ডাকটেন্সের মানটা, আর হচ্ছে I², তো I তো আপনারা জানেনই কারেন্টটা। আর ক্যাপাসিটরের মধ্যে যে এনার্জিটা হ্যাঁ ½ CV², CV² মানে হচ্ছে ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজটা আর হচ্ছে ক্যাপাসিটেন্সটা। সো এখানে ব্রেক করে দিলাম, আমরা সার্কিটটা ব্রেক করে দিলাম। এরপরের ঘটনাটা কি হবে? আমাদের এই যে এখানের যে ইন্ডাক্টরটা ছিল সেটা একটা এনার্জি স্টোর করে রাখছে না? সে একটা এনার্জি স্টোর করে রাখছে, এবং এই এনার্জির জন্য আমাদের ক্যাপাসিটর যেহেতু এখানে আছে, এই ক্যাপাসিটরটাও একটা এনার্জি স্টোর করে রাখতে পারে। হ্যাঁ,
এখন যখন আমাদের সার্কিটটাকে এখানে ব্রেক করে দিলাম, এখানে একটা শর্ট সার্কিট পথ ক্রিয়েট হয়েছে। এখন বোর্ডের দিকে তাকান তো, আমরা এই যে অবস্থাটাকে আমরা একটু যদি রিঅ্যারেঞ্জ করে আঁকাই, তাহলে এইভাবে আঁকাইতে পারবো কি না? জাস্ট এই পয়েন্টটাকে আমরা এই ব্রেকারের এখানে নিয়ে আসছি, একই না, সেমই কিন্তু থাকলো, জাস্ট হচ্ছে একটু অন্যভাবে আঁকছি আপনাদেরকে এখন বোঝানোর জন্য। তাহলে আপনারা এই ব্রেকারের অ্যাক্রসের যে একটা ভোল্টেজ আপনারা দেখতে পারতেছেন না, এটা দিয়ে হচ্ছে লাইন টু গ্রাউন্ড ফল্ট একটা ভোল্টেজ, শর্ট সার্কিট ফল্ট। তাহলে এখানে যে ব্রেক হয়ে গেল, ব্রেক হয়ে যাওয়ার অ্যাক্রসে আমরা এখন ভোল্টেজ দেখতে পারতেছি না। এটা সেই আগের মতো একটা কন্ডিশন চলে আসলো না যে ফল্টটাকে ব্রেকার খুলে আমরা ক্লিয়ার করে দিলাম, কিন্তু একটা নতুন ভোল্টেজ আসে, রিস্ট্রাইকিং ভোল্টেজটাকে আবার নিয়ে আসতে পারে না ব্রেকারের অ্যাক্রসের বাতাসটাকে আয়োনাইজড করে দেওয়ার মাধ্যমে। বোঝা গেল এই ছবিটার মিনিংটা কি? এই ছবিটার মিনিং হচ্ছে যে আমরা আমাদের যে ট্রান্সমিশন লাইনগুলো, সেখানে ইন্ডাকটিভ লোড থাকে, এই জন্য ইন্ডাকটেন্স আছে, ক্যাপাসিটিভ লোড থাকে, আপনাদের বিভিন্ন জায়গায় ক্যাপাসিটেন্স কিন্তু ইউজ করা হয়। ইয়ার জন্য পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য ক্যাপাসিটর ব্যাংক ইউজ করা হয়। তারপর হচ্ছে আপনারা যখন যে পড়ছেন, মিটের আগে একটা কোশ্চেন আমি দিয়েছিলাম যে আর্থিং সুইচ কেন ব্যবহার করা হয়, ট্রান্সমিশন লাইনগুলোর বলতে ক্যাপাসিটেন্স স্টোর হয়ে থাকে, বিভিন্ন জায়গায় ক্যাপাসিটেন্স থাকে, এই জন্য সে তার একটা সিম্বল হিসেবে এই ক্যাপাসিটেন্সটা এখানে দেওয়া হয়েছে। যখন শর্ট হয়ে গেল তখন কি হয়ে গেল দেখেন, যে এই যে এখানে তো একটা এনার্জি স্টোর হয়ে আছে, সেই এনার্জিটাকে তো কোথায় এখন তাকে দিবে? আমাদের লাইনটাকে তো ব্রেক করে ফেলছে, এখানে কোনো লোড নাই, লাইন টু গ্রাউন্ড হয়ে গেছে। এই জায়গায় ধরেন আগে লোড ছিল একটা, এখন লোড নাই। কারণ এই ক্যাপাসিটেন্সটা করবে কি, ব্রেকারের অ্যাক্রসের বাতাসটাকে আয়নিত করে দেওয়ার মাধ্যমে তার মধ্যে যে এনার্জিটা, সেটাকে সে ডিসিপেট করে দেওয়ার চেষ্টা করবে। তার ফলে কি হলো, ব্রেকারটা খুলে যাওয়ার অর্থ হচ্ছে আমরা ফল্টটাকে ক্লিয়ার করে দিলাম, কিন্তু ফল্টকে ক্লিয়ার করে দিলেও এর পরেও হচ্ছে আমাদের বাতাসটা আয়োনাইজড হয়ে যাওয়ার মাধ্যমে আমাদের নতুন করে একটা আর্ককে রিস্ট্রাইক করতে পারে। এখন এই কন্ডিশনটা আপনারা বুঝে রাখলেন। এখন আমাদের কারেন্ট চপিংয়ের হচ্ছে কাজ। কোনটা? এটা এই ফল্ট যেটা হচ্ছে সেটা দিতে পারেন, সমস্যা। ফল্টকে দেখানোর জন্য জাস্ট একটা সিম্বল, লাল রঙের সিম্বল হিসেবে এটা দেখানো হয়েছে। এখন দেখেন যে আমাদের যে আজকের টপিক যেটা ইন্টারাপশন অফ লো ম্যাগনেটিক কারেন্ট আর হচ্ছে কারেন্ট চপিং, এখানে আমরা আসব। কারেন্ট চপিং আপনারা এটাই হচ্ছে আমাদের আজকের টপিক মূলত। ওই যে আমাদের যেই কারেন্টটাকে আপনারা দেখলেন, সেই কারেন্টটা কিন্তু ইন্ডাকটিভ নেচারের না। যে কারেন্টটা এখান দিয়ে যাচ্ছিল উপরে যে দেখলেন, সেটা একটা ইন্ডাকটেন্সের মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে কারেন্টটা কি একটা ইন্ডাকটিভ নেচারের না? হ্যাঁ, মানে একটা লোড আছে, ইন্ডাকটিভ লোড আছে, মানে সে হচ্ছে কারেন্টটা ইন্ডাকটিভ নেচারের করে ফেলবে, তাই না? এখন ইন্ডাকটিভ নেচারের হওয়ার জন্য ওইটার সাথে আমাদের মিলাবো এভাবে যে দেখেন, যেহেতু কারেন্টটা হচ্ছে ইন্ডাকটিভ নেচারে, সেহেতু আমাদের ওই ইন্ডাকটিভ কারেন্টটাকে আমরা এখন ইন্টারাপ্ট করব, এবং এই ঘটনাটাকে বলা হয় কারেন্ট চপিং। কারেন্ট চপিংটা হচ্ছে মূলত যখন হচ্ছে আমাদের এই ঘটনাটা ঘটে, একটা আপনারা এই ঘটনাটা ঘটে, এই ঘটনাটা যে নট নেসেসারিলি জিরোতে গিয়ে ঘটবে তা কিন্তু না। আমি বলতে চাচ্ছি যে এই ঘটনাটা ঘটে, আমরা নর্মালি কি করি যে এটা হচ্ছে আমাদের এসি সিগন্যাল, এই যে যখন এসি সিগন্যালের জিরো পাই আমরা, তখন হচ্ছে ব্রেকারটাকে আমরা খুলে দিই, কারণ হচ্ছে তখন নতুন কোনো ভোল্টেজের অস্তিত্ব থাকে না। কিন্তু আমাদের এখানে যে একটা নতুন ক্যাপাসিটিভ ভোল্টেজ এনার্জি স্টোর করে রাখছিল, এটা যে এখানে এসেই এখানে আমরা ব্রেকারটা খুলে দেব তখন এনার্জি থাকবে তা কিন্তু না। হতে পারে এখানে এসে সে ক্যাপাসিটিভ এনার্জিটা, এখানে এসে একটা ফল্ট হয়েছে, মানে সহজ কথা এখানে এসে একটা ফল্ট হয়েছে, এখানে আমরা ব্রেকারটাকে ওপেন করে দিলাম, কিন্তু এখানে তো সেই আমাদের এনার্জি স্টোরটা আছে, সেটাই এই ক্যাপাসিটেন্সে এখানে বাতাসটাকে আয়োনাইজড করে ফল্টটা নতুন করে নিয়ে আসতে পারে না। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তাহলে দেখেন যে এই মুমেন্টে আমাদের এখন জোর করে কারেন্টটাকে, ম্যাগনিটিউডটাকে জিরোতে নিয়ে আসতে হবে। এই ঘটনাটাকে বলা হয় কারেন্ট চপিং। মানে এই কন্ডিশনটা যে ঘটে, এই কন্ডিশন থেকেও আমাদের একটা প্রতিকার বের করতে হবে।
সেই প্রতিকারের নামই হচ্ছে কারেন্ট চপিং। বুঝতে পারছেন? আচ্ছা, এটা বারবার আমার পায়ে পেঁচায় যায়। আচ্ছা, যাই হোক, বোঝা গেল কি বললাম, যে কারেন্ট চপিংটা হয়ে থাকে। বা কারেন্ট চপিং হচ্ছে ন্যাচারাল অবস্থা। হ্যাঁ, চপার থেকে, চপ মানে কাটা না, সেই চপিং মানে হচ্ছে কাটা। আচ্ছা, ন্যাচারাল এই যে কারেন্টটা জিরো হয় যখন, তার আগেই ফোর্সফুলি যদি কারেন্টটাকে জিরো করে দেওয়া হয়, সেটাকেই বলা হচ্ছে কারেন্ট চপিং। বোঝা গেছে কি বললাম? ন্যাচারাল অবস্থায় সে এখানে জিরো হতো, এখানে আমাদের হিসাব মতো আমাদের এখানটাকে ব্রেকারটাকে অন করতে হতো, কিন্তু তার এই সময়টুকুর মধ্যেই তো যার ড্যামেজ হয়ে যেতে পারে, তার কারণে আগেই তো আমাদের ব্রেকারটাকে ওপেন করে দিতে হবে। এখন এই অবস্থায় ব্রেকার ওপেন করে দিলে আবার এই ভোল্টেজটার জন্য এখানে তো আবার আর ক্রিয়েট হয়ে যাবে। সেই জন্য এই অবস্থায় ভোল্টেজটা যেন এই অবস্থা থেকে জিরোতে করে নিয়ে আসতে পারি, মানে এটা কারেন্ট দিয়ে যেহেতু দেখাচ্ছে, কারেন্ট চপিং দিয়ে কারেন্টের এই কারেন্টটাকে জিরো করে নিয়ে আসতেছি আমরা, এই ফোর্সফুলি কারেন্টটাকে জিরো করাকে বলা হয় কারেন্ট চপিং। এখন দেখেন যে কারেন্ট চপিংয়ের গ্রাফটা আমরা যদি ছবিটা দেখি, এটা হলো আপনাদের ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। সেটা হচ্ছে এটা দেখেন, এই অবস্থায় হচ্ছে আমাদের সেই ফলটা হয়েছে, সেই ফলটা হওয়ার পরে এই অবস্থা আমাদের ব্রেকারটাকে খুলে দিতে হতো, কিন্তু খুলে দেওয়ার ফলে দেখেন খুলে দিছেও, কিন্তু খুলে দেওয়ার ফলে এখানে একটা রিস্ট্রাইকিং ভোল্টেজ নতুন করে চলে আসছে। তাহলে এই যে রিস্ট্রাইকিং ভোল্টেজটা যদি থেকে যায় সিস্টেমে, আমাদের ড্যামেজ হয়ে যাবে। এই জন্য আমি আরেকটু বুঝাই যে কারেন্ট চপিং একবারই করতে হবে আমাদের এমন কি না, কারেন্ট চপিং 2 থেকে 3 বারও করতে হতে পারে। এখানে একটা রিস্ট্রাইকিং ভোল্টেজ আমরা দেখলাম, দেখার পরে এই মুভমেন্টে এসে এই এতটুক মুভমেন্টের মধ্যে সে একটা রিস্ট্রাইকিং ভোল্টেজ দেখলো, সেটা হচ্ছে আর্কটাকে আবার নতুন করে ফেললো। এই মুভমেন্টে এসে আমরা আরেকটা কারেন্ট চপিং করব, এই মুভমেন্টে আবার আমরা কারেন্টটাকে জিরো করে দেবো। তাহলে উপরের এই ম্যাগনিটিউডটা থেকে নিচে আরেকটু কমে গেল না ম্যাগনিটিউডটা, তাহলে কারেন্ট চপিংটা করতে একটু সুবিধা হলো না। তারপরে দেখেন এই জিরো হওয়ার আগের মুভমেন্টে আমরা আরেকটা কারেন্ট চপিং করলাম। এভাবে ন্যাচারাল জিরো হওয়ার আগ পর্যন্ত আমাদের কন্টিনিউয়াসলি 2 থেকে 3 বার কারেন্ট চপিং করে যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত ন্যাচারাল জিরো আসছে, যত জিরো না হচ্ছে। এবং এই যে এই মুভমেন্টে এসে দেখেন যে ফোর্সড যে ইয়াটা আর্ক কারেন্ট, এটা হচ্ছে আর্ক ভোল্টেজটা, এটা হচ্ছে আমাদের এই মুভমেন্টে এসে দেখেন একটা স্পাইক আমরা পাচ্ছি, তার কারণ হচ্ছে সেই পাওয়ার ফ্যাক্টরের জন্য ডট ডট ডট, হ্যাঁ হ্যাঁ, ডট 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 একটা সবুজ লাইন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে সিস্টেম ভোল্টেজ বা এই যে জেনারেটর যে ভোল্টেজটা, এইটা এই মুভমেন্টে এসে দেখেন ন্যাচারাল জিরো হওয়ার পরেও আমরা একটু পাচ্ছি, তাই না? একটু কারেন্ট চপিংয়ের জন্য হলেও একটু স্পাইক পাচ্ছি। এবং এই যে এই মুভমেন্টে এসে পুরোপুরি কারেন্ট চপিংটা জিরো হয়ে যাবে যখন, তারপর থেকে আমরা একটা সুন্দর একটা সিগন্যাল পাচ্ছি এখান থেকে। বোঝা গেল কারেন্ট চপিংটা কেন দরকার, কারেন্ট চপিংটা কীভাবে হয়? আচ্ছা, একটু পড়তে হবে, বুঝতে পারতেছি এগুলো একটু নতুন টপিক, এগুলো একটু ভালো মতো পড়তে হবে আপনাদের। আচ্ছা, এরপরে দেখেন যে আপনারা যখন এগুলো একটু রিডিং পড়বেন, কোশ্চেনটা এইভাবে আসবে যে কারেন্ট চপিংটা কী। কারেন্ট চপিংটা একটা গ্রাফের মাধ্যমে কারেন্ট চপিংটা ব্যাখ্যা করেন, তখন হচ্ছে আপনাদের এই ছবিটা আঁকাতে হবে। এবং এই যে কারেন্ট চপিংয়ের উদাহরণ হিসেবে এরা একটা ট্রান্সফরমারকে ব্যবহার করছে। যেহেতু ট্রান্সফরমার একটা ইন্ডাকটিভ নেচারের, কারেন্ট চপিংয়ের আমরা কি বলছি যে কারেন্টটা একটা ইন্ডাকটিভ নেচারের কারেন্ট লাগবে এখানে। এই যে আমরা এই যে ছবিটাতে দেখাচ্ছি ইন্ডাকটিভ নেচারের কারেন্ট, সেইটা দেখানোর জন্য আমাদের একটা ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে এই ঘটনাটা ঘটতেছে সেটা এখানে দেখানো হয়েছে, এবং সেকেন্ডারি সাইডটা নো লোড অবস্থায় আছে সেটা দেখানো হয়েছে। তাহলে এই যে এতটুকুর মধ্যেই আমাদের কারেন্ট চপিংয়ের ব্যাপারটা ঘটতেছে। কোশ্চেনটা ইজিভাবেই আসবে। কারেন্ট চপিং কি? কারেন্ট চপিং সার্কিট আপনাদের গ্রাফ দেখানোর মাধ্যমে কারেন্ট চপিং ব্যাখ্যা করেন। আপনার এই ছবিটা আঁকতে হবে, ছবিটা এঁকে কোথায় কি হচ্ছে সেটা একটু নতুন করে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমি আপনাদেরকে অ্যাটেন্ডেন্স শিটটা একটু ছেড়ে দিই। আজকে তারিখ হচ্ছে 16/8 বরাবর, নিচে আপনারা একটু টিক দিয়ে দেবেন একটা। আচ্ছা, আমাদের 3 নাম্বার আপনাদের পোর্টালে গিয়ে দেখবেন যে এটা হচ্ছে সেই 3 নাম্বার আপনাদের
স্লাইড বলা যাবে না, এটা আসলে অনেক বড়, তো স্লাইড হিসেবে না, এটা হলো লেকচার হিসেবে আপনারা বলবো আমি। 3 নাম্বার লেকচারটা হচ্ছে এতটুকুই থাকবে। এখান থেকে আপনারা আজকের ক্লাসের আগের ক্লাস গত শুক্রবারে যে টপিকগুলো আজকেও তো আমি একটু রিভিউ করলাম ওটা থাকবে, আর হচ্ছে কারেন্ট শপিং থাকবে। এরপরে আমাদের একটু সিলেবাসটা শর্ট করব আমরা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখানোর দরকার, এটা আপাতত বাদ থাকবে পরে। কারেন্ট শপিং পর্যন্তই আপনাদের 3 নাম্বার স্লাইডের সিলেবাসটা, এবং এরপরে দেখেন যে আরও কিছু আছে, এটাকে আমি স্কিপ করে দিলাম, এগুলো দরকার নেই। 3 নাম্বার স্লাইডে কারেন্ট শপিং পর্যন্ত আপনাদের আজকে যে পর্যন্ত পড়েছি 3 নাম্বার লেকচারটা আর কি। আর কারেন্ট শপিংটা তাহলে আপনারা এই একটা সার্কিট ডায়াগ্রাম আঁকবেন। এই সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে বলে নেবেন একটা ট্রান্সফরমার, পেজ হচ্ছে 20 নম্বর পেজ। একটা ট্রান্সফরমার যার হচ্ছে সেকেন্ডারিটা নো লোড অবস্থায় আছে, প্রাইমারির মধ্য দিয়ে এই ঘটনাটা ঘটতেছে। প্রাইমারির মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডাকটিভ নেচারের হওয়ার কারণে এখানে যদি কোনো ফল্ট হয়, এখানে দেখেন এটা হলো সেই সার্কিট ব্রেকার, এখানে যদি কোনো ফল্ট হয় সেটা হচ্ছে কারেন্ট চপিংয়ের মাধ্যমে আমরা কারেন্টটাকে ফোর্সফুলি জিরো করে আমরা সেই কাজটা করতে হবে। এর আগে জানে এটা পড়ার জন্য তাহলে এর আগে কি বুঝতে হবে? 17 নম্বর পেজে গিয়ে ওই সার্কিট ডায়াগ্রামটা দেখতে হবে, তাই না? এইটা দেখতে হবে, একটু বুঝতে হবে। আচ্ছা, এখানে ওই যে আরেকটা উপরে দেখেন যে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, এটা একটু জাস্ট জেনে রাখেন। আমি প্রথমে কেন বলছি এটা বাদ দিয়ে বুঝেন, এটা এখন বুঝতে হবে যে আমরা এখানের যে কারেন্টটা নিচে আমরা গেল ক্যাপাসিটর একটা এর নিচে, এটাও আঁকতে পারেন, ওটাও আঁকতে পারেন। ওটা হচ্ছে একটা, দুটো একই না। এটা হচ্ছে যে কোনো একটা ইন্ডাকটিভ লোড আছে সিস্টেমে, সেই ইন্ডাকটিভ লোডের জন্য কারেন্ট শপিংটা যদি করতে চান তাহলে এখান থেকে এই চিত্র আঁকায় করতে পারেন। ওটা হচ্ছে যদি কোনো ট্রান্সফরমার সেকেন্ডারিটা নো লোড অবস্থায় থাকে, প্রাইমারির মধ্য দিয়ে যে সার্কিটটার মধ্যে দিয়ে ইন্ডাকটিভ নেচারে কারেন্টটা ফ্লো হবে সেটা হচ্ছে এটা। বুঝা গেছে? যে কোনো একটা আঁকতে পারেন, ছবি, আমার সমস্যা নেই। এরপরে দেখেন যে এই যে ব্যাপারটা বলতেছিলাম, ছবি এখানে দেখেন যে আমাদের নিচের এই যে কারেন্টটা যে যাচ্ছে আইসি কারেন্টটা, উপরের যে ব্রেকারটা হলো নিচের যে ক্যাপাসিটরের মতো যে কারেন্টটা আইসি কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টের নিজস্ব একটা ফ্রিকোয়েন্সি থাকবে না? সেই ফ্রিকোয়েন্সিটা যদি আমরা এখানে এই যে দেখেন আমরা এই সার্কিটটায় যদি কেভিএল করি, কেভিএল করার পরে এইগুলা করে করে আমাদের সেই কারেন্টটার ফ্রিকোয়েন্সি এরা বের করছে। মানে ওই যে রিস্ট্রাইকিং যে কন্ডিশন যেটা, বা টিআরভি ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ যে কন্ডিশনটা, সেই কন্ডিশনের ফ্রিকোয়েন্সিটা আর নর্মাল একটা ফল্ট হয় নাই তার ফ্রিকোয়েন্সিটা কি সেম হবে? সেম হবে না। কিন্তু ফল্ট হওয়ার পরের যে এই যে ওরা ম্যাথ করে করে এগুলো আপনাদের যদি টাইম পাইতাম আমি, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকতো, কিন্তু এটা আপনাদের স্কিপ করছি। আপনারা ওই সেই ফ্রিকোয়েন্সিটা এরা বের করছে। তাহলে এই ফ্রিকোয়েন্সিটাকে যদি আমরা জিরো করে দিতে পারি তাহলে ফল্ট ফ্রিকোয়েন্সিটাকে আমরা জিরো করছি আমরা বলতে পারবো না? তখন কি রিস্ট্রাইকিং ভোল্টেজটা যে ফ্রিকোয়েন্সিতে ঘটতো সেই ফ্রিকোয়েন্সি থেকে ঘটবে? ঘটবে না। কিন্তু সেই ফ্রিকোয়েন্সিটাই তো জিরো করে দিতে পারি, ফলটাকে ক্লিয়ার করে দিতে আমরা বলতে পারবো না? এই ফ্রিকোয়েন্সিটা থেকে জিরো করে কিভাবে বলেন তো? এখানে দেখেন ভিতরে একটা টার্ম আছে 1/LC মাইনাস 1/2RC²। এইটা যদি সমান হয়ে যায়, 1/LC সমান 1/2RC², তাহলে এটা জিরো হয়ে যাবে না? এটা যদি সমান হয়ে যায় তখন দেখেন যে এখানে যে আরটা সেটার একটা মান আমরা বের করতে পারি। 1/LC সমান 1/2RC²। এটা যদি আমরা সমাধান করি তখন আর এর একটা মান পাবো। এই আরটাই হচ্ছে আমাদের এখানকার আরটা। তাহলে এই আর এর মধ্যে কি কি আছে দেখেন, এই আর এর মধ্যে মানটা কি? ½ √L/C। তাহলে এই রেজিস্ট্যান্সটার মানটা কী হবে? ½ √L/ এই ক্যাপাসিটেন্সটা। এটা যদি আমরা করি, ব্রেকারের অ্যাক্রসে যদি আমরা এই রেজিস্ট্যান্সটা লাগাই দিই তাহলে আমরা এখানকার ফ্রিকোয়েন্সিটাকে জিরো করে দিতে পারবো না? তখন আমরা ফলটাকেও জিরো করে দিতে পারবো না? তাহলে এটাই হচ্ছে সেই রেজিস্টিভ সুইচিং। টপিকটার নাম হচ্ছে রেজিস্ট্যান্স সুইচিং বা রেজিস্টিভ সুইচিং। সেই আরটা হচ্ছে এই আর। বোঝা গেছে? তাহলে আমরা কতভাবে ফলটাকে ক্লিয়ার করতে চাই বা পারি সেটা হলো আজকের ক্লাসে আমি দেখাই। এবং থার্ড
যে লেকচারটা সেটা হচ্ছে আপনাদের এই পর্যন্ত। আপনাদের পোর্টালে এরপরে আমি যেটা পড়াবো যে লেকচারটা সেটাও দিয়ে দিছি, সেটা একটু স্টার্ট করে যাই যেহেতু সময় কম আমাদের। এরপরের স্লাইডটা হচ্ছে রিলে, একটু স্টার্ট করে যাই, জাস্ট আমাদের 2-1 মিনিট হাতে আছে, সময়টাকে কাজে লাগাই। এটা হলো 4 নাম্বার লেকচার, পোর্টালে দিয়ে দেওয়া হয়েছে। এটা 3 নাম্বারের মধ্যে আপনারা সবগুলো কি সব পুরো পড়াইতেছি 100%? 3 নাম্বারটায় কত কমাইছি? 50%ই বাদ, 40% মাত্র পড়াইছি। আচ্ছা, রিলের দেখেন, হ্যাঁ একটু শুরু করে দিই, নেক্সট ক্লাসে আমরা স্টার্ট করবো ভালো। রিলে দেখেন, আপনারা রিলে সম্পর্কে সবাই জানেন। রিলে সম্পর্কে দেখেন যে আমরা যদি এই 3 নাম্বার যে লেকচারটা, এখানেই একটা ছবি আছে, এটা আমরা স্কিপ করছি। এই দেখেন যে এখানেই আমরা রিলে কিন্তু দেখছি, যেখানে রিলেটা আমরা দেখতে পারতেছি, সেই রিলেটা হচ্ছে সিটি থেকে একটা আসে, সেটা ওভার কারেন্ট সেন্স করে, এবং আমরা এই লাইনটাকে আমরা প্রোটেকশন দিতে চাই। এবং পিটি থেকে আরেকটা লাইন আসে, সেটাকে আমরা ওভার ভোল্টেজ সেন্স করি। সো রিলের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফল্ট কোথায় সেই লোকেশনটা সে আইডেন্টিফাই করে এবং সেই ফল্টি লোকেশনটাকে ভালো যে হেলদি কন্ডিশন তার থেকে সেপারেট করে দেয়, আর আরেকটা হচ্ছে সেই ফল্টটাকেই ক্লিয়ার করে। দেখেন আমরা যদি আজকেরটায় যাই, রিলের দুইটা ওয়ার্কিং প্রিন্সিপাল আছে, যেটা হচ্ছে সবার হয়েছে, ওই দিকে দেন, বাম দিকে দেন। দেখেন রিলের প্রধান যে কাজটা সেটা হচ্ছে ফল্টকে ক্লিয়ার করে দেওয়া। সেটা দেখেন এখানে দেওয়া আছে, দ্য প্রিন্সিপাল ফাংশন অফ রিলে ইজ টু অ্যাভয়েড ড্যামেজ কজ বাই শর্ট সার্কিট। প্রোটেক্ট রিলিং শুড অলসো টেক কেয়ার অফ এনি অবনর্মাল কন্ডিশনস, পার্টিকুলার জেনারেটর্স অর মোটরস। সেকেন্ডারি ফাংশন অফ প্রোটেক্টেড রিলিং ইজ টু প্রোভাইড ইন্ডিকেশন অফ দ্য লোকেশন অফ ফল্ট অ্যান্ড টাইপ অফ ফেইলার। আচ্ছা, এখানে তাহলে দুইটা প্রিন্সিপাল কন্ডিশন, মানে দুইটা আপনারা রিলে কাজ দেখতে পারতেছেন। প্রধান যে কাজটা সেটা হচ্ছে ফল্টটাকে ক্লিয়ার করে দেওয়া। দ্বিতীয় যেটা সেকেন্ডারি ফাংশন, সেটা হচ্ছে ফল্টটা কোথায় সেটা আইডেন্টিফাই করা, এবং ফল্টটা কী ধরনের ফল্ট, সেটা কি শর্ট সার্কিট ফল্ট, সেটা কি ওভার ভোল্টেজ ফল্ট, বা কী ধরনের ফল্ট সেটারও একটা ধারণা দেওয়া। কারণ কি, এই যে দেখেন রিলের সাথে আমাদের সিটিপিটি লাগানো আছে। সো সিটি থেকে যদি এতে বেশি কারেন্ট যায় সে ওভার কারেন্ট ফল্ট বুঝতে পারবে, পিটি যদি বেশি ভোল্টেজ দেখায় সে ওভার ভোল্টেজ দেখতে পারবে। আচ্ছা, এখন দেখেন যে রিলেকে আমরা দুই ধরনের কাজের হিসেবে দুই ধরনের টাইপে ভাগ করতে পারি। এটা রিলের কোনো ক্লাসিফিকেশন না, জাস্ট হচ্ছে জেনে রাখার জন্য। প্রাইমারি রিলে এবং ব্যাকআপ রিলে। প্রাইমারি রিলে হচ্ছে ফল্ট যেখানে হয়েছে তার সাথে যে রিলেগুলো ইনভলভ সেটা হচ্ছে প্রাইমারি রিলে। আর ব্যাকআপ রিলে কি, কোনো কারণে যদি প্রাইমারি রিলে কাজ না করে তখন যে রিলেটা কাজ করবে সেটা হচ্ছে ব্যাকআপ রিলে। এখানে দেখেন কে স্থানে একটা ফল্ট হয়েছে, এগুলো একেবারে ইজি। এই স্লাইডটা খুবই সহজ, 3 নাম্বার থেকে 4 নাম্বার লেকচারটা সহজ। কে জায়গায় একটা ফল্ট হয়েছে, আমরা চাইবো R3 রিলেটা কাজ করে এই ব্রেকারগুলোকে অপারেট করে এই এতটুকু জায়গাটাকে জাস্ট এই জায়গা থেকে পৃথক করে ফেলা, না হলে আমাদের এই সাইডটা সেফ, মানে এই দিকের জায়গাটাকে সেফ রাখা। কারণ কে এই যে R3, হ্যাঁ সুইচিংয়ে কাজ করে, এই রিলেগুলো যদি কোনো কারণে ফল্ট হয় তাহলে R2 রিলেগুলো কাজ করবে। তাহলে এই যে কে ফল্টের জন্য R3 রিলের ব্যাকআপ রিলে হিসেবে R2 রিলে কাজ করে, এটা বলতে পারি না আমরা। আচ্ছা, এটাই হচ্ছে সেই ব্যাকআপ রিলে। আচ্ছা, এরপরে দেখেন এই টপিকটা খাতায় লেখেন, যেগুলো মুখে বললাম সেগুলো তো একেবারে ইজি, তাই না? এই জন্য আমি লিখতে বলিনি। এই 2 নম্বর পেজে জাস্ট হচ্ছে একটা টপিক লেখেন, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ওভারল্যাপিং জোন। হ্যাঁ, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ওভারল্যাপিং জোন। এরপরে কার ক্লাস আপনাদের? স্যার কি আসছে বাইরে? দেখা যায়? হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ওভারল্যাপিং জোন, এই টপিকটা আমি শেষ করি, এটা করে আজকে ছেড়ে দেবো আপনাদেরকে। দেখেন যে এখানে বাম দিকের চিত্রটায় দেখেন যে আমাদের
দুইটা পোর্শনে ভাগ করা হয়েছে ট্রান্সমিশন লাইনটাকে। একটা দেখেন সবুজ কালার দিয়ে ডট ডট দিয়ে দেখানো হয়েছে, দুটো জোন আর কি। আরটা হচ্ছে ব্লু কালারের ডট ডট দিয়ে দেখানো হয়েছে। সবুজ কালারটাকে এরা জোন বি বলতেছে, আর ব্লু কালারটাকে এরা জোন এ বলতেছে। জোন এতে দেখেন একটা ফল্ট হয়েছে। জোন এতে ফল্ট হওয়ার জন্য সি এবং এস এই রিলে দুইটা কাজ করবে। এখানে যে রিলেটা আছে, জোন বিতে যে রিলেটা আছে সেটা কাজ করবে না। বোঝা গেল? এখন ফল্টটা যদি কোনো সেভিয়ার ফল্ট হয়, যেই ফল্টটা হচ্ছে এখানে যেহেতু ফল্ট হলো একটা, ফল্ট কারেন্টটা আমাদের এই দিক থেকেও আসতে পারে, এই দিক থেকে এসে গ্রাউন্ডে চলে যেতে পারে। তাহলে এই জোনটাকে সি এবং এস রিলেটা কাজ করে, ব্রেকারগুলো কাজ করে এই জায়গাটুকুকে নিরাপদ মানে পৃথক করে দিল, আইসোলেট করে দিল। কিন্তু ফল্ট কারেন্টটা তো এই দিক থেকেও আসতে পারে, তাই না? এই ঘটনাটাকে আমাদের প্রতিকার করার জন্য আমাদের ডান দিকের চিত্রটা দেখেন। এর আগের চিত্রটায় দুইটা জোনের মধ্যে কিন্তু কোনো কমন জায়গা ছিল না। এই ডান দিকেরটায় দেখেন একটা কমন জায়গা আছে, তাই না? বোঝা গেছে? কমন জায়গা আছে। এবং এখানেও একটু ভুল আছে, এখানেও একটু চিত্রে ভুল আছে। এখানে ফল্টটা হচ্ছে এই জায়গায় হয়েছে, এই জায়গায় একটা শর্ট সার্কিট ফল্ট হয়েছে মনে করেন। তাহলে দুইটা জোনের কমন জায়গায় ফল্টটা হইলো না? এই যে এই ডট ডটটা এখানে ফল্ট হওয়ার মানে কি, দুইটা জোনের কমন একটা জায়গায় ফল্ট হয়েছে। তাহলে জোন বিতে যে ব্রেকারগুলো আছে সেটাও ট্রিপ করবে, জোন এতে যেমন সি এবং এস আছে সেটাও ট্রিপ করবে। তার মানে এই যে লাইনটাকে পুরোটুকুকে সে সেভ করে ফেলবে। সো ওভারল্যাপিং জোনের সুবিধাটা কি বোঝা গেল? ওভারল্যাপ মানে বুঝতে পারতেছেন তো, একটার উপর আরেকটা আছে। তাহলে সেই ওভারল্যাপিং জোনে যদি কোনো ফল্ট হয় তাহলে ওই যে জায়গাটুকু আশেপাশের সবগুলো রিলেই ট্রিপ করবে, বা সার্কিট ব্রেকারগুলোও ট্রিপ করবে সেখানে। সো সেটাই হলো ওভারল্যাপিং জোনের সুবিধা, যে ওভারল্যাপিং জোন যত বেশি বেশি রাখবো তত আমরা বেশি জায়গাকে সেফ রাখতে পারবো। আর এখানে যেহেতু ওভারল্যাপিং জোন নাই, শুধু এতটুকু জায়গাকে আমরা সেফ রাখতে পারছি, কিন্তু এটা কিন্তু নিরাপদ না। বোঝা গেছে? এরপরে আসেন, আচ্ছা শেষ করে দিই আজকে, তাই না? আচ্ছা, আরেকটা পড়াপড়ি শেষ করে দিই। এই যে ব্যাকআপ রিলেটা কী জন্য দরকার? প্রাইমারি রিলে কি যদি কোনো কারণে কাজ না করে তখন ব্যাকআপ রিলে কাজ করবে। প্রাইমারি রিলে কী কী কারণে কাজ না করতে পারে সেটা হচ্ছে এখানে এই 5টা পয়েন্টে দেওয়া হয়েছে। এগুলো আমি পেজ বলে বলে পড়াইতেছি না, কারণ মুখে মুখেই পড়া, এগুলো আপনারা বুঝতে পারবেন, এগুলো আসলেই বুঝতে পারবেন। দেখেন 5টা কারণ আছে। একটা হচ্ছে দেখেন কারেন্ট আর ভোল্টেজ সাপ্লাই টু দ্য রিলে। এই ছবিটা আপনারা দেখেন, এই সিটি এবং পিটির মধ্যে যদি কোনো সমস্যা হয় তখন কি সিটি পিটিগুলো ওভার কারেন্ট এবং ওভার ভোল্টেজ সেন্স করতে পারবে? তখন রিলেটা কাজ করবে না। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার বলতেছে যে ডিসি ট্রিপিং ভোল্টেজ অফ ভোল্টেজ সাপ্লাই। এখানে দেখেন যে এই সার্কিটটায় একটা ডিসি সার্কিট দেওয়া আছে, দেখেন এটা হলো সেই ডিসি সার্কিট। এই সার্কিটটার কাজ কি? এটা একটা নর্মালি ওপেন কন্ট্যাক্ট না, রিলেটা যখন ফল্ট হবে এটা নিচে নেমে ক্লোজ হয়ে যাবে, সেটা হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট। এই আমি আসি তো, শেষ করে যাই এতটুকু। আচ্ছা, এটা যখন ফল্ট হইলো নিচে নেমে এসে ক্লোজ করে দিল। কারণ এই ব্যাটারিটা এই সার্কিটটায় একটা সোর্স হিসেবে কাজ করে, সার্কিট ব্রেকারটা যেই কয়েল দিয়ে কাজ করে, ট্রিপ কয়েল, সেই কয়েলটাকে সে এনার্জাইজ করে ফেলতে পারবে। কিন্তু যখন নর্মালি ওপেন অবস্থায় ছিল তখন কি সার্কিটটা ফিল আপ আছে? এখানে কিন্তু একটা খালি জায়গা আছে। তখন মানে ক্লোজ হইলো, কিন্তু এই ডিসি ব্যাটারি মানে ডিসি সোর্সটা, সেখানে যদি কোনো প্রবলেম থাকে, ডিসি সোর্সটা লো ভোল্টেজ হয়ে থাকে, তখনও ট্রিপ করার সময় আমাদের সার্কিট ব্রেকারকে ট্রিপ করতে প্রবলেম ফেস করবে না এই রিলেটা। সেটা হচ্ছে 2 নাম্বারটার জন্য, ডিসি ট্রিপিং ভোল্টেজ সাপ্লাইটাই যদি সমস্যা করে। প্রোটেক্টিভ রিলে নিজেই এটা একটা মেকানিক্যাল কন্ট্যাক্ট না, রিলেটা নর্মালি ওপেন ক্লোজ। এখানেই যদি কোনো ফল্ট হয়, সেটা যদি নর্মালি ওপেন ক্লোজ থেকে ক্লোজ অবস্থায় আসছে ফল্ট হয়, সেই অবস্থার জন্যও ফল্ট হইতে পারে। পরে হচ্ছে ট্রিপিং সার্কিট আর ব্রেকার মেকানিজম। আর 5 নম্বর হচ্ছে সার্কিট ব্রেকার। সবই ঠিক আছে এদিকে, সার্কিট ব্রেকারটার মধ্যেও কোনো প্রবলেম থাকতে পারে, ট্রিপিং কয়েলটার এনার্জাইজ হইতেও প্রবলেম হইতে পারে। এই 5টা কারণের জন্য প্রাইমারি রিলে যদি কোনো কারণে কাজ না করে ব্যাকআপ রিলে কাজ করবে। ঠিক আছে, এটা হচ্ছে এই পর্যন্ত। তাহলে রিলে থেকে এখান থেকে আমরা কি আজকে শিখলাম, রিলেটার প্রধান কাজ কি 2টা সেটা শিখছি। আচ্ছা, ভিডিওটা ক্লোজ করে ফেলাম, আমাদের সময় শেষ। তাহলে